ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, এবং এই অনুষ্ঠান আপনারা এরই মধ্যে দেখেছেন বেশ কয়েকটি পর্ব। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই কিছু প্রিয় মানুষকে অথবা নতুন মুখকে, তরুণদেরকে যারা ভোট, নির্বাচন, রাজনীতি সব নিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়ায় এর আগে যারা এসেছেন তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমার প্রথম ভোট। প্রথম ভোট এক একভাবে ব্যাখ্যা করা যায়। যে প্রথম এইবার ভোট দিচ্ছে তার যেমন প্রথম ভোট, কেউ কেউ বলতেও পারেন যে এর আগে তিনি এর চেয়ে ভালো কোনো নির্বাচনে ভোট দেন নাই। যে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটি নির্বাচন। দেখা যাক তাহলে এই প্রথম ভোট যারা দেবেন অথবা যারা প্রথম একটি ঐতিহাসিক নির্বাচনে ভোট দেবেন, এইরকম চারজন আজকে আমরা অনুষ্ঠানে আছি। আমাদের সঙ্গে আছেন নীল হুরে জাহান, তিনি উপস্থাপক, অভিনয় শিল্পী, অত্যন্ত প্রিয় মুখ, অনেক ধরনের কাজ করেন এবং সবখানেই তার কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তার পাশে যিনি আছেন রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, তিনি শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং মাঝখানে যিনি বসে আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, সাবির মুস্তাফা, সাবেক প্রধান, বিবিসি বাংলা এবং এরপরে ভয়েস অফ আমেরিকাতেও কাজ করেছেন। তো আমাদের এইখানে আমিও আছি এবং আমি একটা খুবই রঙিন জামা পরেছি। এই রঙিন জামাটা এসেছে নাইজেরিয়া থেকে। সেইখানে একজন বাঙালি এই জামা তৈরি করেন এবং তিনি এটি উপহার হিসেবে পাঠিয়েছেন। আমি পরেছি অন্য কারণে। পৃথিবীর সবখানে বাঙালি, বাংলাদেশিরা আছেন এবং তারা এই কাজগুলি করছেন নিজের আনন্দে, এবং আমরা মনে করি এইভাবেই আসলে বাংলাদেশ সারা পৃথিবীতে পরিচিত হয়, বাংলাদেশের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই যে বইটা আছে এটা একটা উপহার, সেটাও এসেছে একজন খুব বিশেষ মানুষের কাছ থেকে। এবং আজকে আপনারা তিনজন আমাদের এই অনুষ্ঠানে উপহার, কারণ আপনারা আপনাদের মনের কথা বলবেন। আমি প্রথমে যেতে চাই সাবির মুস্তাফা আপনার কাছে। আমারও মনে হচ্ছে এটা আমার প্রথম ভোট, যদিও আমি অনেক ভোট দিয়েছি, হ্যাঁ, এবং আমি ভোট দিতে পছন্দ করি, গুনুক বা না গুনুক আমার কাজ হচ্ছে ভোটটা দেওয়া, যাতে অন্য কেউ দিতে না পারে সেই ভোটটা। আপনারও কি এরকমই অনুভূতি হচ্ছে নাকি অন্য কিছু? কেননা এই প্রথম ভোট এবার যারা দেবেন, একটা বিষয় আমরা উপলব্ধি করেছি যে অনেকে কিন্তু এখনো ভোট কিভাবে দিতে হয় এই ব্যাপারটাই ভালো করে জানেন নাই, কারণ এই প্রচারণাটা ছিল সবচেয়ে দুর্বল। ভোট কেন্দ্রে যাব কিভাবে, দাঁড়াবো কোথায়, কিভাবে সেল দিব, ভাঁজ কিভাবে করব, এই প্রচারণার চেয়ে বেশি এসেছে কাকে ভোট দিব, কোন বাক্সে ভোট দিব, হ্যাঁ বলবো না না বলবো, হ্যাঁ, এগুলো এসেছে। আপনার কি মনে হয় প্রথম ভোটের এই আয়োজনটা কি আসলে খুব ভালোভাবে হয়েছে? কেননা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক তরুণ এইবার ভোট দেবে। আমার দৃষ্টিতে এটা প্রথম ভোট না, কারণ আমি 73 সালের ভোটটা দেখেছি এবং 70 সালের ভোটটাও দেখেছি, যদিও আমি তখনও মানে ভোটটা কি সেটা বুঝতাম না, কিন্তু 73 সাল আমি টের পেয়েছি। কারণ তখন যেটা দেখলাম যে বিভিন্ন দল থেকে একটা স্লিপ দিয়ে যায় বাসায় যে ভোটার, তার নাম্বার, কোন কেন্দ্র। এইবারে কিন্তু আমি সেটা দেখলাম যে একজন প্রার্থী সেভাবে একটা স্লিপ আমাদের অ্যাপার্টমেন্টে দিয়ে গেল, কোথায় কোথায় কী হবে। আর অন্য কোনো প্রার্থী দেয়নি, ওখানে কিন্তু 5-6টা প্রার্থী আছে, শুধু একটা প্রার্থী দিয়ে গেল। আমি নাম বলবো না, কারণ তাহলে আমাকে সব প্রার্থীর নাম বলতে হবে, এটা আমার মুখস্থ নেই। 73 সালের একটা ঘটনা আছে, কিন্তু সেই ঘটনাটা বলবো কিনা আমি জানি না, কারণ এটা একটু বেআইনি ঘটনা। না, বলতেই পারেন, ভোটকে ঘিরে আইনি বেআইনি ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিকতা। সেটা হচ্ছে কি, 72 সালে আমি একটু, আমার বয়স ছিল কম, কিন্তু তারপরেও আমি একটু রাজনীতির সাথে কর্মী হিসেবে যুক্ত ছিলাম। তখন ছাত্রলীগ দুভাগ হয়েছে, একটা ছাত্রলীগ একটু বৈপ্লবিক বৈজ্ঞানিক সমাজতন্ত্র, লাল পতাকা উড়াচ্ছে। আমি খুব উত্তেজিত হয়ে তাদের কিছু কাজ করা শুরু করলাম, পোস্টার লাগানো রাত। তো আমার পিতা সেটা দেখে ভাবলো, ছেলেটা এত কাজ করছে, দেই একটু ভোট দিক না কেন। তো তখন তো ভোটার রেজিস্ট্রেশন হতো, বাড়ি বাড়ি যেত, তখন তো এনআইডি ছিল না, এসব কিছুই ছিল না। যার নাম দিত আমার বাবা আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমার বয়স তখন 14, কিন্তু নাম ঢুকিয়ে দিয়েছে ভোটার হিসেবে। আমি স্লিপ নিয়ে গেলাম, গিয়ে মশাল মার্কায় ভোট দিয়ে চলে আসলাম। সো আমি জানতাম যে কিভাবে ভোট দিতে হয়। আর তবে আসল ভোট যেটা দিয়েছি সেটা ছিল 91 সালে। আমার কাছে মনে হয় যে 91 সালের নির্বাচনটা ছিল সবচেয়ে উৎসব মুখর, এবং এটা কারণ তখনও কিন্তু ইলেকশন কমিশন ওই ব্যয় সংকোচ বা এসব করেনি, যার ফলে সারা শহরে রঙিন পোস্টার, রঙিন লাইট, ওই সময়ে যা কিছু ছিল সবাই সেটা ব্যবহার করেছিল, এবং দলগুলির মধ্যে শত্রুতা তখন এত প্রবল হয়ে ওঠে নাই। তো
ওই নির্বাচনে আমি ভোট দিয়ে কিন্তু আসলেই আনন্দ পেয়েছিলাম, কারণ পুরো সময়টা ছিল আমি ঘুরে বেড়াতাম, ছবি তুলতাম, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় আমি ইলেকশনে ঘুরে বেড়াতাম আর ছবি তুলতাম, কারণ ওই নির্বাচনটা আমি রিয়েলি রিয়েলি এনজয় করছি। কিন্তু তারপরে ইলেকশন কমিশন এই নিয়ম করলো, সেই নিয়ম করলো, বিধি নিষেধ সব পোস্টার হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোরণ ফোরণ উড়ে গেল, পাড়ায় যেই নির্বাচনী বুথগুলো হতো, মিউজিক বাজতো, লাইট, রঙিন লাইট থাকতো, সেগুলো সব উঠে গেল। কিছু খাওয়া দাওয়াও ছিল, আনন্দটা মাটি করে দিল ইলেকশন কমিশন। এখন সেই মজাটা আর পাই না। আপনি ভোটের যে সেই আনন্দময় পরিবেশ সেটা মিস করছেন। আমরা রূপাইয়া শ্রেষ্ঠ, আপনার কাছে যে আপনার নামটা খুব সুন্দর, এটা কি বলে? আপনি সবচেয়ে সুন্দর দেখতে, এটা বোঝায় বা কিছু? শ্রেষ্ঠা মানে তো বেস্ট, তাই না? রূপাইয়া মানে কি? রূপাইয়া আসলে একটা মুদ্রার নাম। আসলে আমার মায়ের নাম হলো রুবাইয়া, তো তার সাথে মিলে আমার নাম রেখেছি রূপাইয়া। রূপাইয়া বলতে মূলত একটি দামি মুদ্রা, মানে আমার মা আসলে দামি অর্থে খুব মূল্যবান মুদ্রা, মহামূল্যবান এই মুদ্রা, অর্থে আসলে উনি আমার নামটি রেখেছেন। আপনার নাম নিয়ে আমরা গল্প করলাম। এবার কি আপনার প্রথম ভোট? জি, আমার প্রথম ভোট। এই প্রথম ভোটকে ঘিরে আপনার মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটুকু? সত্যি বলতে ভোটের দিন আপনি কি করবেন সকাল থেকে? এখনো ভাবে পরিকল্পনা করিনি, তবে যেটা ভাবছি যে মানে আমার তো এখানে না, আমি যাবো আমার বাড়িতে, সেই রাঙ্গামাটি রাজস্থলী, সে প্রত্যন্ত এরিয়ায়। তো স্বাভাবিকভাবে একটা উত্তেজনা কাজ করছে যে একটা ভোট দেওয়ার জন্য আমি সেই ঢাকা থেকে সুদূর সেই আমার বাড়িতে যাব, তারপর এই সুবাদে বাবা মার সাথে দেখা হবে, আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে, এটা একটা আমার জন্য খুবই মানে উত্তেজনা, মানে উৎসব মুখর ব্যাপার। আর পাশাপাশি হলো যে এলাকার অনেকের সাথে দেখা হবে যাদের সাথে দেখা হয় না বাড়িতে গেলেও, কারণ সবাই ভোট দিতে আসবে। তো যেটা হবে যে আমি আসলে কখনো ভোট দিইনি, তো কিভাবে দিতে হয় বা এই ধরনের প্রক্রিয়াগুলো সম্পর্কে আমি আসলে ততটা অবগত না আর কি। তবে এইবার যেটা জানতে পারলাম যে এইবারই নাকি বাংলাদেশে প্রথম, ধরেন আপনার জেলা আসামি থেকে শুরু করে প্রবাসীরাও নাকি এবার প্রথম ভোট দিচ্ছে, মানে প্রায় সকলেরই ভোট দেওয়ার মানে সুযোগ এই আছে। জিনিসটা খুবই, মানে এই যে একটা ইতিহাসের মতো, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা একটা অংশ হতে যাচ্ছি, কারণ এইবারই বাংলাদেশে এত বড় মানে মানুষজন আর কি অংশগ্রহণ করতে পারছে। তো এইটাই আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। আর যেহেতু ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই, এখনো বুঝতে পারছি না ঠিক কিরকম, মানে কি মানে ফেস করব আর কি। নীল, আমরা শুনছিলাম যে রূপাইয়া তার জীবনের প্রথম ভোট দেবে, কিন্তু তার কাছে ভোটটা একটা ছুটিও, এবং তার প্রিয়জনদের সাথে তার দেখা হবে। আপনারও কি প্রথম ভোট? আমার এর আগে ভোট দেওয়া হয়নি, সেই অর্থে ভোটের সুযোগ ছিল কিন্তু আপনি দিতে পারেন নাই বা দেন নাই। আমার ভোটার আইডি কার্ডটা আমি পাইনি। ও এনআইডি পান নাই? আচ্ছা, এনআইডি না পাওয়ার কারণে আপনি ভোট দেন নাই, এবার পেয়ে গিয়েছেন। হ্যাঁ। আপনারও তো তাহলে একটা নতুন অভিজ্ঞতা হবে। হ্যাঁ, ভোট দিতে গেলে তো নতুন অভিজ্ঞতাই হবে। মানে ভোট দেওয়ার যে ব্যাপারটা, অনেক ছোট থেকে যখন আসলে বাবা মা বা আশেপাশে সবাইকে ভোটের আমেজ, যেটা স্যার বলছিলেন, তো সেটা তো আমি বড় হওয়ার পরে যে সময়টা এসেছে, নির্বাচনী সময় যতটা দেখেছি, একটা অন্যরকম উত্তেজনাকর ব্যাপার কিন্তু ছিল। তো নিজে দেওয়ার ব্যাপারটা কেমন সেটা এখনো জানি না, দিলে বুঝতে পারবো। এবং সবকিছু মিলিয়ে অনেক রকম চিন্তাই কাজ করছে। ভোটের আগে পরিস্থিতি কি হচ্ছে, ভোটের দিন কি পরিস্থিতি হবে, মানে লাস্ট 2 বছর বা 1 বছর ধরে তো আমাদের দেশের পরিস্থিতিটাও অনেকাংশে অনেক বেশি আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে চিন্তিত। ভোট কি ঢাকায় না ঢাকার বাইরে? না, আমি ঢাকার ভোটার নই, আমি ফেনীর ভোটার। ও, আপনি চলে যাবেন তাহলে ফেনীতে ভোট দিতে? হ্যাঁ। ফেনীর সাথে যোগাযোগ ব্যবস্থা এখন অনেক আধুনিক, খুবই ভালো, সবসময় আধুনিক ছিল, চাইলেই গিয়ে ভোট দিয়ে চলে যায়। সবসময় আধুনিক ছিল। ফেনীতে কিন্তু এয়ারপোর্টও আছে, কিন্তু সেটা ব্যবহার হয় না আর কি। ফেনী কিনে অত্যন্ত গর্বিত। হ্যাঁ, অবশ্যই। আমাদের ভোটের ক্ষেত্রে একটা ছোট্ট আঞ্চলিকতা কাজ করে, এটা খারাপ কিছু না, কারণ সংসদ সদস্যরা বিভিন্ন অঞ্চল থেকে বিজয়ী হয়ে আসেন। আপনি কখনো চিন্তা করেছেন জীবনে রাজনীতি করবেন? কারণ অনেকেই ভাবছে যে এখন যেহেতু ভোট অন্যরকম ভাবে হবে, সবারই সুযোগ আছে। কখনো আমি ভেবেছেন? রাজনীতি সচেতন একজন মানুষ, সেটা ভাবতে চাই, ভাবতে পছন্দ করি, সেটাই থাকতে চাই। তবে সরাসরি কোনো দলের হয়ে কাজ করার ইচ্ছে আমার কখনো হয়নি, এখনো হয় না। বরং আড্ডায় যখন কেউ, যেহেতু আমি একটু মাঝে মাঝে, এখন খুব বেশি বলি না, মাঝে মাঝে যখন বলি কিছু ব্যাপার নিয়ে অনেক কথা, তো অনেকে প্রশ্ন করে যে মানে লাস্ট ইয়ারও একটা সময়ের পরে আমাকে জিজ্ঞেস করেছে আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছি কিনা, এরকম কিছু রিউমারও হয়েছিল। কিন্তু আমি ওই হাস্যরসাত্মকভাবেই বলে দিই যে আমি সবসময় বিরোধী দল, মানে যে দলই ক্ষমতায় থাকবে তার ভালো হলে আমি ভালোটাও অ্যাপ্রিসিয়েট করব, খারাপ হলে আমি সেটা নিয়েও বলতে চাই। তো আমি নির্দিষ্ট কোনো দলের হয়ে শুধুমাত্র প্রশংসায় ভাসিয়ে দিয়ে কাউকে অন্ধ সাপোর্ট করবো না। তার মানে একজন খুবই সচেতন ভোটার। সাবি মোস্তফা, আপনার কাছে আসি। জীবনের প্রথম ভোটে আপনি আসলে সচেতন ছিলেন না, অনেকটা অচেতন ছিলেন, কারণ বাবা নিয়ে ভোট দিয়ে দিয়েছিল, কিন্তু এখন তো আপনি সচেতন হয়েছেন।
কিন্তু আমি ভোটটা দিয়েছিলাম সচেতন ভাবে, আমার ভোটটা ঠিকই ছিল, ওটা কিন্তু বাবার চয়েস। ও আপনার চয়েস ছিল। হ্যাঁ, তাহলে আমরা এই যে চমৎকার একটা যুক্তি পেলাম যে বয়স যাই হোক, ভোটটা যদি কেউ তার নিজের পছন্দ অনুযায়ী দেয় তাহলে ওইটা একটা ঠিক ভোট। তো এই কথাটাই তো আমরা সবসময় বলে এসেছি যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, যাকে খুশি আমার তাকে মনে দেব। আছে এখনো, এটা হ্যাঁ, ভালো মনে একটা আছে। ব্যাপার ছিল। তো আপনার কি মনে হয় যে ওই জায়গাটিকে আমরা ঠিক মতো ধরে রাখতে পেরেছি? কারণ আমরা দেখছি যে যাদের নিরপেক্ষ থাকার কথা তারাও অনেক সময় পক্ষ নিয়ে নিচ্ছেন, অথবা যাদের বলার কথা না যে তুমি এটা করো ওটা করো না, তারাও বলছেন। এই কথাগুলি বলার কথা আইন ভাঙা এবং আইন না ভাঙার বিষয়, কিন্তু ভোটের বেলায় তো কারো বলে দেওয়ার কথা না যে এই বাক্সে ভোট দিতে হবে, ওই বাক্সে দিও না। এটা কি আমরা কিন্তু এবার দেখছি, এইবার তো ওইটার একটা মহামারী শুরু হয়ে গেছে, কারণ একেবারে সরকারের শীর্ষস্থান থেকে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে তোমরা এই বাক্সে ভোট দেবে। সো এটা মানে বাংলাদেশের সবাই তো ওই বাক্সেই ভোট দিবে সেরকম কোনো কথা নেই। সরকারও বলতে পারে না যে তাদের কাছে তথ্য আছে যে 100 সবাই যা চায় সেটা তো এমনিতেই হওয়ার কথা, এমনিতে হওয়ার। তাহলে কাউকে বলতে হবে কেন যে ওইখানেই দেন? হ্যাঁ, সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এটা সরকার পাবলিকের টাকা ব্যয় করে এই ক্যাম্পেইনটা করছে। এখন পাবলিকের টাকা কার কাছ থেকে আসছে? সবার কাছ থেকে আসছে যারা বিভিন্ন মতদর্শী। সো আপনি সবার টাকা খরচ করে একটা পক্ষকে প্রমোট করছেন। সে 100 জনের মধ্যে যদি দুজনও থাকে নায়ের পক্ষে, তুমি তার টাকা খরচ করে তো হ্যাঁ পক্ষে প্রচারণা করতে পারো, সম্পূর্ণ অনৈতিক। কিন্তু আরেকটা জিনিস আমি বলবো যে এখানে বলা হচ্ছে যে এইবার সবাই ভোট দিতে পারছে। এখানে একটা মানে সাবটেক্সট আছে, সেটা হচ্ছে যে সবাই ভোট দিতে সবসময় পারে, কিন্তু মানে তারা যাকে ভোট দিতে চায় তারা সবসময় মাঠে থাকে না। যেমন বিএনপি বয়কট করলো বা জামাত ইসলামী বয়কট করলো, এইবার আওয়ামী লীগকে আদেশ দিয়ে দূরে রাখা। মানে অনেক সময় ভোটারদের পছন্দের মানুষটা হয়তো ভোটেই নাই, অথবা তিনি আছেন কিন্তু ভোটাররা আবার বিভিন্ন কারণে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারে না। আমরা অতীতে এই দুইটা ঘটনাই দেখেছি, কখনো প্রার্থী থাকে না আর কখনো ভোটার যেতে পারে না বিকজ হাঙ্গামার কারণে। আবার 2018 সালে আমরা একটা জিনিস দেখেছিলাম, এটাকে বলে বুথ জ্যামিং। আপনি কতগুলো সবাই দাঁড়িয়ে থাকে, ভুয়া ভোটার লাইন দিয়ে আপনি একটা লাইন ক্রিয়েট করলেন যে লাইনের মুভ করে না। তো যারা জেনুইন ভোটার তারা এসে 1 ঘন্টা ওয়েট করে চলে যাবে। এটাকে বলে বুথ জ্যামিং। এটা কলকাতা থেকে আসছে। এবং তখন তারা বলছিলেন, আমার মনে আছে ইন্টারনেটে খুবই পপুলার হয়েছিল, 3 জন ভদ্রমহিলা জিজ্ঞেস করেছিল আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, এসেছেন কেন? বলেছিল খুশিতে ঠেলায় ঘুরতে। আপনার মনে আছে? এইবার আপনি আশা করছেন এই খুশিতে ঠেলায় ঘুরতে এরা আসবে না? না, সবাই শুধু খুশিতেই ঘুরবে আর কি, ঠেলায়। তবে হ্যাঁ, এইবার হয়তো ওই রকম দৃশ্যমান কারচুপি হবে না। তারপরে অনেকের আশঙ্কা আছে যে ভেতরে ভেতরে কোনো কারসাজি হবে কিনা, কারণ বাংলাদেশের মানুষ তো স্বাভাবিকভাবে সন্দিহান। মানে আমরা কারসাজিবিহীন ভোট ঠিক কল্পনা করতে পারি। 91 পেয়েছি, 96 এর জুন মাসে পেয়েছি, 2001 সালে পেয়েছি আর 2008 সালে পেয়েছি। 12টা ভোট হয়েছে সংসদ, আমরা মাত্র 4টা ভোট পেয়েছি যেখানে মোটামুটি আমরা সন্তুষ্ট যে এখানে তেমন কারসাজি ছিল না, আর বাদ বাকিগুলো সবই হচ্ছে প্রশ্নবিদ্ধ। রূপাইয়া, কেউ কেউ বলেছেন যে ভোট তো উৎসবই, তো সেরকম উৎসবকে ঘিরে কি কোনো আলাদা আয়োজন হয় আপনাদের এলাকাতে, রাঙামাটিতে কিংবা যেখানে পাহাড়ি অঞ্চল, সেখানে কি আলাদা কোনো আয়োজন হয়? এটা আসলে আমি যদি বলি এলাকার যারা খুবই মানে কাছাকাছি, তখন দেখা যায় অনেক সময় মানে বিরোধী দল কেউ ঠিক করলো আজকে ভোট ছুটির দিন রান্না করব, তাহলে রান্নার পদগুলি কি হবে আপনাদের এখানে? এরকম কিছু আসলে হয় না। তবে যারা ভোটের লাইনে দাঁড়ায় অনেক সময় দেখা যায় যে তাদের পক্ষ থেকে মানে যারা মানে আসলে প্রার্থী তারা কি করে অনেক সময় মানে শরবত বা পানির ব্যবস্থা করেন। এটা খুব দেখা যায় যে অনেক এলাকায় এটা করে থাকে আর কি। এটা সবসময় সব এলাকায় হয় এমন না। দেখা যাচ্ছে কোনো একটা প্রার্থী খুবই পপুলার মানে খুবই জনপ্রিয়, সে যেহেতু তাকে ভোট দিতে যাচ্ছে, যেহেতু বাসা থেকে তাকে মানে বাড়ি থেকে বলছে যে তোমরা যাও ভোট দিতে, আমাদের কষ্ট হবে না, পানির ব্যবস্থা থাকবে, শরবতের ব্যবস্থা থাকবে, এইরকম আর কি। কিন্তু ওইরকম যেটা ওরকম কোনো ট্রেডিশন ওরকম কিছু নেই আর কি। এটা মানে দেখা যায় মাঝে মাঝে। এখন ছুটির দিন বলে যদি মা কিছু মজার রান্না করে সেটা তো করবেই। আমি যাচ্ছি এই জন্য অবশ্যই রান্না বান্না হবে। আমরা একটা এমনি একটু পরিবেশ বদলাই, সেটা হচ্ছে আপনার জন্য বিশেষ বিশেষ যেসব পদ রান্না করা হবে সেগুলির কি আলাদা করে নাম আছে? হ্যাঁ আছে। আমাদেরকে একটা বলেন। যেমন আমি হলাম যে বেগুন খোলা খুব পছন্দ করি। এটা বেগুন খোলা হলো যে বেগুন আর হলো যে আমরা নাপ্পি বলি আর কি, সেটা দিয়ে একটা হলো যে মানে কি বলবো একটা রান্না যেটা ভাপের মতো করে প্রসেস করে রান্না হয়। হ্যাঁ, আর বাঁশকচি
বাঁশকরল, যেটা আমরা ট্রেডিশনে বাঁশকরল নাম কম বেশি হ্যাঁ, সবাই হ্যাঁ। শুনে, এটা আমি খুব পছন্দ করি। তারপর এই বেগুন খোলা বাঁশকরল, তারপর এছাড়া তো আমাদের ওখানকার মানে মুরগি Bamboo আছে, chicken। ব্যাম্বু চিকেন, পাহাড়ি এটা মুরগি, হ্যাঁ, হ্যাঁ, পাহাড়ি হ্যাঁ, লম্বা মুরগি, লম্বা পা হয়। হ্যাঁ। হ্যাঁ। তো এগুলো তো থাকছে, বলতে গেলে আসলে ওই আমাদের, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, এমনিতে আমরা বেশিরভাগই হলো যে সিদ্ধ খাবার, তারপর হলো যে তেল জাতীয় তেল খাবারও মশলা খাই, আপনারা কম খান। একটু কম খাই, মানে সাধারণত তেলটা একটু কম দেওয়া হয়। আমার খুবই ভালো লাগে। মানে আমি এই হ্যাঁ, আপনি তো কয়েকদিন আগে পাহাড়ে ওঠেন, রাঙামাটি আপনি হয়ে- ট্রেকিং করেন। আমি জাস্ট হ্যাঁ। কয়েকদিন আগে আমার রাঙামাটিতে শুট ছিল, আমি রাঙামাটি থেকে আপনি তো ট্রেকিংও করেন। মাঝে আমি আপনার লাঠি হাতে ছবি দেখেছি। মুখে লেগে থাকে, খুবই ভালো, হুম। স্বাস্থ্যসম্মত এত খাবার। এত স্বাস্থ্যকর এবং মজাদার খাবার, হ্যাঁ। তাহলে ভোটকে ঘিরে কিছু খাওয়ার আয়োজন হচ্ছে। খাওয়ার আয়োজন নীল, হচ্ছে। আপনি বাংলাদেশে প্রায় সব জায়গায় গিয়েছেন, আপনি পাহাড়ে উঠতে পছন্দ করেন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি পছন্দ করেন, আপনি অভিনয় করেন, আপনার অনেকগুলি পছন্দের জায়গা আছে। তো এইবারের ভোটকে ঘিরে ফেনীতে আপনার জন্য কি আয়োজন হবে? তারটা আয়োজন হচ্ছে রাঙামাটিতে। আহা ফেনীতে ওই অর্থে আমাকে ঘিরে কোনো আয়োজন হবে এরকম মনে করছি নাই? না, কারণ না, বাড়িতে অনেক লোক আছে, অনেক এরকম লোক রান্না তো করে নেই, রান্না মানে করে- আত্মীয় স্বজনরা গেলে তো অস্থির হয়ে যায়, মোটামুটি যা হয় বেশি আপনার খাবার প্ল্যান কি? দাবার। ভোটের দিন ভোটটা দিয়ে আসলেন, তারপর এখনো কোনো প্ল্যান করিনি, এবং ভোটটা কিভাবে দিব, কি করব, কাকে দিব, সবকিছু নিয়ে অনেক কিছু চিন্তার আছে। সো ওই যে একটু আগে যেটা বলছিলাম, চিন্তিত, এক্সাইটেড থেকে বেশি চিন্তিত। তার মানে আপনি হচ্ছেন সুইং ভোটার, আপনি Swing এখনো voter ঠিক করেন নাই। সুইং হ্যাঁ। ভোটার হচ্ছে যে সে ঠিক করবে কাকে দিবে, সে আগে থেকে কোনো কিছু ঠিক করা নাই। আসলে ওভারঅল দল সেটা একটা ব্যাপার, আবার এলাকা ভেদে কে দাঁড়িয়েছে সেটা আরেকটা ব্যাপার। তো আমার মনে হয় যে প্রত্যেক এলাকার জন্যই যিনি ভালো, আসলেই ভালো করতে চান, তাকেই নির্বাচিত আপনি করা এলাকা উচিত বাদ দেন, মানুষের। মনে করেন একজন ভালো প্রার্থীর কি দেখা উচিত আমাদের প্রথমে, যে কে ভালো? কে ভালো এই ব্যাপারটা তো খুব আপেক্ষিক, মানে এটা বুঝতে পারাটাও, আমরা তো বারবার ডিসিভড হই, এটাও একটা ওই জন্যই মানে বললাম আমরা চিন্তার প্রতারিত হই, ব্যাপার। হ্যাঁ, আমাদেরকে কথা দিয়ে প্রতারিত কথা হই। রাখে না। কথা দিয়ে কথা রাখে না, আগে হয়তো সবকিছুই ভালো করবে এরকমটা মনে হয়, কিন্তু ক্ষমতা, ওই যে বলে না একটা কথা এখন বেশি হয় যে সব দোষ চেয়ারের, তো ক্ষমতায় যাওয়ার পর আসলে দেখা যাচ্ছে যে হয় তিনি ভালো করতে চাচ্ছেন না, কিংবা কোনো একটা কারণে পরিস্থিতির জন্য পারছেন ভালো না। করতে পারছেন না। তো দিন শেষে আমি আসলে একটা নির্দিষ্ট দল বা একজন মানুষ, নেতার, তার চাইতে বেশি আমার কাছে বেশি মনে হয় যে আপামর মানুষ, জনসাধারণ উন্নয়নের মধ্যেই দুর্নীতি ব্যাপারটা এত বেশি আসলে মজ্জাগতভাবে ঢুকে গেছে আমাদের, জাতিগতভাবে। আমরা যার যার জায়গা থেকে বিভিন্ন সেক্টরেই মানুষ আসলে এত করাপ্টেড, অনেক সময় দেখা যায় আমরা বের হতে পারি না চাইলেও সেই জায়গাটা থেকে। তো ছোট ছোট ব্যাপারগুলোই বড় আকার হয়ে ওঠে। তো মানে আমরা আমরা আসলে একটা একজনকে আলাদা করে দোষ দিতে নীল পারি না। আমাদেরকে একটা বিষয় বলেছেন যে অন্তত কম দুর্নীতি অথবা দুর্নীতি নাই এমন লোক বেছে হ্যাঁ, নেওয়া দরকার। আমার কাছে যদি আপনার কাছে আপনি জিজ্ঞেস করেন যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো হবে, আমার কাছে একটা জিনিসই মনে হয় যে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এডুকেশন, প্রপার এডুকেশন, একদম রুট লেভেল থেকে, এবং অবশ্যই দুর্নীতিটা কিভাবে কমানো যায়, নির্মূল করাটা একটা লং জার্নি, সব জায়গায় সব নির্মূল দেশেই হয়ও আছে, না, হয় নির্মূল সব হয়ও না, জায়গায় তাহলে তো আছে, জেলখানা সব- ছাড়া হ্যাঁ। পৃথিবী হতো। সেটাই, জেল তো পৃথিবীর সব আছে। জায়গায় আছে, তবে সিস্টেমটা এমন হওয়া উচিত যে খেলেও যাতে দেশের করে খেতে হয়। হ্যাঁ, আমার কাছে মনে মানে হয় এটা দুষ্ট অনেক লোকটাও যেন দেশেই থাকে। সিস্টেমটাই এমন করা উচিত, সবাই হ্যাঁ, হ্যাঁ, এক হয়ে। মানে এখানকার টাকা নিয়ে বিদেশে না জমিয়ে যেন এখানেই জমায়। সাবির মোস্তফা, আপনার কাছে আসে, আপনি একই সাথে বহু দেশের নির্বাচনও দেখেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। আপনার কি মনে হয় যে আমরা কি কখনো ওই পর্যায়ে পৌঁছতে পারবো যে পর্যায়ে পৌঁছলে নির্বাচন নিয়ে আমাদের উৎকণ্ঠা থাকবে না, আমাদের উৎকণ্ঠা থাকবে সরকার নিয়ে? কিন্তু এখন নির্বাচনটা নিয়ে আমাদের উৎকণ্ঠা থাকে যে হবে তো, হ্যাঁ। হলে কেমন হবে, তারপরে আমরা নিরাপদে থাকবো তো, বা ভোটটা দিলাম একজনকে, আরেকজন পরে আমাকে হেনস্থা করবে না তো। মানে আমাদের চিন্তা ভাবনা সব থাকে নিরাপত্তাজনিত এবং এক ধরনের উৎকণ্ঠায়। হুম। সারা দুনিয়াতে তো এটা থাকে না, তারা মনে করে ভোটটা দিয়েছি, আমার কাজ আমি করেছি, বাকিটা হবে। এটা আপনি পশ্চিমা বিশ্বের কথা বলছেন মূলত। ব্রিটেনে যেরকম ভোট কেন্দ্র খোলা থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং আমি যখনই ভোট দিয়েছি আমি কোনো কিউ পাইনি, কারণ যে যার মতো যখন আসে, এবং দেখা যায় যে 60-70% লোক ভোট দিয়েছে, কিন্তু তারা দীর্ঘ সময় ধরে ভোট দেয়। ব্রিটেনের নির্বাচনে তো একটা পার্থক্য আছে, ওখানে থাকা লোকেরা ভোট দিতে পারে। হ্যাঁ, মানে কমনওয়েলথ হ্যাঁ, কমনওয়েলথ সিটিজেনরা ভোট দিতে পারে যদি তারা সেখানে থাকে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে যে মানে অনেকেই ভাববে যে আপনি ব্রিটিশ হয়ে গিয়েছেন, সেই জন্য আমি ঠিক না, আমি করি। দ্বৈত নাগরিক, আপনি দ্বৈত হ্যাঁ, নাগরিক আছেন। যার কারণে আমি আপনি সবসময় ভোট দেন। মন্ত্রী কিছু হতে পারবো না। না, এবার পারতেন, এবার কিন্তু অনেক দ্বৈত নাগরিক দাঁড়িয়েছে। হ্যাঁ, ওটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। যাই হোক, আমি কন্ট্রোভার্সিয়াল 10টা পর্যন্ত ভোট হয়, তাহলে ভোট গণে কখন, মানে তাদের কি 4-5 দিন লেগে যায়? 10টার পর থেকে যেটা হয় যে ওই অনেক সংবাদ সংস্থা তার একটা এক্সিট পোল করে, এবং ভোট শেষ হওয়ার সাথে সাথে তার এক্সিট পোলের একটা পূর্বাভাস দেয়। তারপরে ওইটা গণনা চলতে থাকে, এবং বিভিন্ন
কেন্দ্রে সংবাদ মাধ্যম। হ্যাঁ, এটা রাত 1টা 2টা 3টা ওই সারা রাত ধরে চলে আর কি, এই বাংলাদেশের মতো। তবে সিনেমা দেখায় না ওখানে। হ্যাঁ, আলোচনা হতে থাকে, ভোট আলোচনা, নিয়ে কথা হতে থাকে। তারপরে অনেক হ্যাঁ, আমরা বিশ্লেষণ। বিবিসিতে দেখি, এটা। আমরা সিএনএন এ দেখি। যদি না একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয় কারোর জন্য, যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাহলে পরের দিন দুপুর হয়ে যেতে পারে জানার জন্য যে কে সরকার গঠন করতে পারে। তো বাংলাদেশের তো সমস্যা হচ্ছে যে এখানে যে যেতে সে সব কিছু দখল করে নেয়, বিটিভি থেকে শুরু করে হাটবাজার দখল করে নেয়। কাজেই কেউ তো নির্বাচনে হারতে চায় না, কারণ নির্বাচনে হারলে তার কিছুই নাই, তার কোনো প্রভাব নাই, তার কোনো ক্ষমতা নাই, সব হচ্ছে উইনার টেক অল। তো এই সিস্টেমটা যতদিন চলবে, আর তার সাথে আছে রিভেঞ্জ, যে যেতে সে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া শুরু করে, প্রতিশোধকামী হয়ে ওঠে। হ্যাঁ। সো এই দুইটা ফ্যাক্টর যতদিন চলবে, যতদিন এই দেশে এটা হবে না যে মানে উইনার টেক অল না, সরকার মানে সর্বগ্রাসী হবে না, ততদিন এই ব্যবস্থা চলতেই থাকবে যে নির্বাচন নিয়ে সংশয়, কারণ সবাই জিততে চায়। আমাকে একজন সরকারের মন্ত্রী একবার বলেছিলেন, আমরা 2014 সালে নির্বাচনের আগে তাকে বলছিলাম যে আপনারা নির্বাচন কেমন হবে, আপনারা কোনো আলোচনা করছেন না কেন বিরোধী দলের সাথে, আপনারা তো নির্বাচন করবেন একতরফা। সে বলছিল আসলে আমাদের মানে কথা বলা উচিত নির্বাচনের পরে কি হবে, পরে কি হবে, যদি আমরা হারি তাহলে কি আমাদের উপর প্রতিশোধ নেওয়া হবে, কি করা হবে, এইটা আগে না ঠিক করা হলে আমরা নির্বাচন যেভাবে করছি সেভাবেই করতেই হবে আমাদেরকে। সো এই জিনিসটা যে নির্বাচনের পরে কোনো প্রতিহিংসা বা কোনো দখলদারিত্ব হবে না, এই কালচারটা যতক্ষণ না আসছে, আপনার এই নির্বাচনে উৎকণ্ঠা সংশয় থেকেই যাবে। কারণ এখানে মানুষ এটা জীবন মরণ সমস্যা হয়ে যায়, নির্বাচনে জিততেই হবে, এটা যেন একটা জীবন মরণ ব্যাপার হয়ে যাচ্ছে অনেকের জন্য। সো কেউ হারতে চায় না, কেউ হারতে চায় না। কিন্তু আমার তো মনে হয় যে হেরে যায় তার দায়িত্বই অনেক বেড়ে যায়, কেননা তাকে পরেরটাতে জিততেও হবে, আবার ওই পরের জন্য তাকে প্রস্তুতিও নিতে হবে, এবং সে যা বলতে চেয়েছিল, করতে চেয়েছিল, সেটাকে সমাজে জারিও রাখতে হবে। এমন নয় যে সে তার কাজগুলি বন্ধ করে দেবে, ফলে তার জন্য অনেক চ্যালেঞ্জ। তো আপনার কি মনে হয় যে হেরে যায় তার আসলে কি ভাবা উচিত, কি করা উচিত? আমার মনে হয় যে যে হেরে যায় তার মানে যে দল বা যে প্রার্থী হেরে যায় তার আসলে অনেক সময় দেখা যায় যে যারা হেরে যায় তারা কি করে নির্বাচন বর্জন করে দেয়, আবার দেখা যায় যে গন্ডগোল একটা লাগানোর চেষ্টা করে, মানে গৃহযুদ্ধ একটা লাগাবে বা অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করবে। তো এই বিষয়গুলো বা এই মানসিকতা থেকে আসলে সরে আসতে হবে, আমাদেরকে আসলে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, অনেক সময় থাকে যে সংশয় হচ্ছে যে আমি মানে ভোটটাকে আসলে সুষ্ঠু হয়েছে কিনা, এই ধরনের একটা সংশয় থাকতে পারে। সেই ক্ষেত্রে আলাপ আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় যে আলোচনার জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা যে বাংলাদেশে যেটা করি বা আমাদের যে কালচার, আমরা কথায় কথায় মব তৈরি করি। এই যে মব একটা এখন তো অলরেডি গায়ের জোরে নিয়ে নিতে চাই, আর গণঅভ্যুত্থানের পর তো মবেরই কালচার দেখতেছি। এখন তো আমার একটা ভয় করছে যে যদি কোনো কারণে নির্বাচনে আশানুরূপ ফলাফল না হয় অনেকের জন্য, তখন আসলে বাংলাদেশটা কোন পর্যায়ে যাবে, গৃহযুদ্ধ মানে তো লাগবে, মানে আমরা নিজেরা হ্যাঁ মানে গন্ডগোল করব। দেখেন গণঅভ্যুত্থানের আগে কিন্তু আমরা ভাবতাম যে আসলে মানে আমাদের কিন্তু প্রথম গণঅভ্যুত্থানের মানসিকতাই ছিল এরকম যে আমরা একটা আলোচনার টেবিলে এসে কথা বলবো, মারামারি কিন্তু না, কিন্তু এটা এখন কালচারটা হয় নাই যে কোনো কারণে। তো এখন সামনে যে নির্বাচন আসতেছে, এখন দেখা যাবে যে সেই ঘুরে ফিরে আমার যে কোনো একজন কেউ হেরে গেল, মানে মনের মতো হলো না, তখন দেখা যাবে যে পুরো বাংলাদেশি দেখা যাবে আগুন জ্বালা পড়ো। তো আমি সবার আগে মনে করবো যে এই মানসিকতা থেকে সরে আসবে আর আলোচনার টেবিলে বসবে, দরকার হলে আইনের সহায়তায় আগাবে। মানে আমাদের বাংলাদেশে অনেক আইন আছে, সেই আইনগুলোর ব্যবহার করা উচিত বলে মনে করি। নীল, এইটি নিয়ে সবাই ভয় পায় যে জিতে গেলে তো খুশিতে থাকে, সবকিছু নিয়ে নেয়, কিন্তু হেরে গেলে দেখা যায় যে প্রথমত মেনে নিতে চায় না, এবং মেনে নিতে না চাইলেও বা মেনে নিলেও যিনি জিতেছেন তিনি পরাজিতের উপর হামলা করতে শুরু করেন, পরাজিতকে একদম মাটিতে মিশিয়ে দিতে চান। আমাদের জীবনে তো প্রতিদ্বন্দ্বিতা থাকে, যেমন নিশ্চয়ই অভিনয় আপনার প্রতিদ্বন্দ্বী আছে, উপস্থাপনা আছে, নাই কেউ আপনি সেরা না, ওটা বলছি না, মানে সেই না, প্রতিদ্বন্দ্বী থাকে তো, কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনের প্রতিদ্বন্দ্বীদের সাথে তো বন্ধুত্ব করি। আমি দেখেছি আপনার সঙ্গে যারা অভিনয় করেন হয়তো পুরস্কারটা এই বছর তিনি পাচ্ছেন, তাই বলে তো আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয় না? অবশ্যই না, ওই জন্যই বললাম তার জায়গায় সে করছে। হ্যাঁ, তো রাজনীতিতে এটা হয় কেন, আপনার কি মনে হয়? না, আমি এই কথাটা শুনছিলাম যে মব নিয়ে যে কথাটা বলা, বা এই যে রূপাইয়া বলছিলেন না, আমরা তো চেয়েছিলাম আলোচনার টেবিল, আমরা মানে যাদের কথাই বলা হচ্ছে যে যারাই আলোচনার টেবিল চাওয়ার জন্য আন্দোলনটা করেছে, কিন্তু জেতার পরে দেখা গেছে যে তারা সেই আন্দোলন থেকেই বের হতে পারছে না।
তারাই তখন ওই যে আমি বিকল্প ভেবে ভেবে যে নিজেকে এত বেশি অপ্রতিরোধ্য ভেবে ফেলা, সেটা আমার কতটুকু করার আছে, আমার কতটুকু দক্ষতা আছে সেটা বুঝেও এগোনোর একটা ব্যাপার আছে। আমার মনে আছে সেই পরপর আমি একটা কনসার্টে স্টেজে ছিলাম, তখন কিন্তু জয়টা এসে গেছে বিপ্লবীদের, সরকার পরিবর্তন হয়েছে, তারপরও একজন স্টেজে এসে একটা কনসার্টের মধ্যে সবাইকে মিলে স্লোগান দিচ্ছে যে যেটা আগুন slogan জ্বালাও বা এরকম কিছু একটা। অ্যান্ড আই টোল্ড হিম ইন ফ্রন্ট, আমি থামিয়ে দিয়ে আমি খুব হাম্বল ওয়েতেই বলেছি যে আগুন টাগুন তো অনেক জ্বলেছে, এখন তো আসলে বিজয়টাও এসেছে, আমার মনে হয় এখন সবাই মিলে শান্তির জন্য কাজ করা উচিত। তো এই যে মেন্টালিটিটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একটু বলছিলাম এডুকেশন, আমাদের জাতিগতভাবে আইকিউ বাড়ানোর জন্য কাজ করা উচিত, কারণ আমরা আমরা এত যতটুকুই এত পড়াশোনা করি না কেন আমাদের বুদ্ধিমত্তা যাতে হ্যাঁ, কারণ এত সঠিক সিদ্ধান্ত সাধারণ নিতে আমাদেরকে বিষয়গুলো শেখায়। নিয়ে আমাদের মধ্যে বিভাজন দেখি, এত বেশি কল্পিত জিনিস নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি হইচই আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় বলি বা বাইরে বলি। সো এই জিনিসগুলো মানে আমাদেরকে অনেকটুকু পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবং 2026 সালে এসে নির্বাচনের সময়টায় কেন আসলে যেখানে অর্ধেকের বেশি নারী, তাদেরকে কেন চিন্তা করতে হবে যে নির্বাচনের পরে আমরা ঠিকঠাক কাজ করতে পারবো তো, আমাদের মতো চলতে পারবো তো। সো এই চিন্তাটা তো আমাদের আসার কথা না। আমাদের তো চিন্তা করা উচিত যে এই নির্বাচনের পরে কিভাবে যে পরাজিত হলো বা জিতলো সবাই মিলে কিভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দুর্নীতিটা বন্ধ করা যায়। ঠিক আছে, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন তো আমরাই ক্ষমতায় আছি, তো জনগণের ক্ষমতা আছে, সেটাকে কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায়। সবার তো এটা চিন্তা করা উচিত। একজন নারীরও চিন্তা করা উচিত কিভাবে সে নিজেকে আরো ছাড়িয়ে দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এই চিন্তায় তো থাকা উচিত না। নীলহুরে জাহান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসেছিলেন। আশা করি যে ইলেকশনের পরেও আপনার কাজগুলি অব্যাহত থাকবে, কেউ আপনার কাজে বাধা দেবে না, ইনশাআল্লাহ। কেউ আপনাকে বলবে না আপনার কি করা উচিত না। এই সিদ্ধান্ত আপনিই নেবেন আপনার বুদ্ধিমত্তা এবং আপনার বিবেক এবং সিদ্ধান্ত অনুযায়ী। এবং রূপাইয়া শ্রেষ্ঠা, আপনার মা আপনার নাম রেখেছিলেন, সবচেয়ে মূল্যবান মুদ্রা মনে করেছিলেন আপনাকে। নিশ্চয়ই আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যা কিছু আপনি পেতে চান আপনি পাবেন, এবং সেই পাওয়ার সমাজটা আমাদের দেশে তৈরি হবে। আপনাকে যেন কেউ বাধা না দেয়, আপনি যা চান সেটা পেতে যেন আপনার পথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে। আপনার ভাষা, আপনার সংস্কৃতি, আপনার চিন্তা, আপনার যতটুকু বড় হয়ে ওঠার আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে। নির্বাচন আসলে একটা সুযোগ। এটা আসলে আমরা একটা দিন ঠিক করি যে আগামী 5 বছর আমরা কেমন দেশ, কেমন সরকার, কেমন রাষ্ট্র দেখতে চাই, কিন্তু সবকিছু নির্ভর করে আমাদের উপরে। আর সাবির মোস্তফা, আপনি এসে আপনার অভিজ্ঞতা ভাগ করেছেন আমাদের সঙ্গে, অত্যন্ত অকপট ছিলেন। আপনি যে একবার মশাল মার্কায় একটা ভোট দিয়েছেন সেটাও স্বীকার করেছেন। আমার মনে হয় এই যে পুরনো কথা বলতে পারা এবং এই যে বলে দিয়ে ভারমুক্ত হওয়া, এইটা আমাদের সমাজে নাই একদম। আমরা কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিতে চাই, তাকে ক্ষমা করার কোনো সুযোগ রাখি অপরাধ না। হিসেবে দেখি না। ওইটা আপনি দেখেন না। মশাল মার্কায় ভোট দেওয়াটা মানে আপনি তো কম বয়সে দিয়েছিলেন, আইন কিন্তু হ্যাঁ, মেনেছিলেন। ভোট দেওয়াটাকে একটু অপরাধ, কারণ আমার বয়স ছিল হ্যাঁ, মাত্র বয়স 14 কম ছিল, তো সেটা কিন্তু একটা মার্কাটা ঠিক আছে। ও, আচ্ছা, মার্কা ঠিক আছে। হ্যাঁ, আমরা আশা এখন অবশ্য সেই মার্কা সেরকম অবস্থানে নাই, না। কিন্তু কেউ হেরে গেলে যে তার স্বপ্ন ছেড়ে দিতে হয়, ব্যাপারটা সেরকমও না। আপনি এখনো বলতে পারছেন যে মার্কাটা ঠিক আছে, কাজটা ঠিক ছিল, কিন্তু বয়সটা ঠিক ছিল না। বয়সটা ঠিক ছিল। কিন্তু এইবার আমাদের এখানে যে দুজন আছেন তাদের বয়সটাও ঠিক আছে, কাজটাও হয়তো তারা ঠিক করবে। আর আমরা যদি অতীতে ভুল করেও থাকি এইবার আমরা সেটা ঠিক করে ফেলার চেষ্টা করব। এবং আমাদের যে অনুষ্ঠান ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া, এটা হচ্ছে এই অনুষ্ঠানের শেষ পর্ব। আজকে খুবই চমৎকার লেগেছে আমার কথা বলতে আমাদের অতিথিদের সাথে, কেননা তারা একদমই অকপটে কথা বলেছেন, আর তাদের স্বপ্ন তারা বলেছেন, তাদের জীবনকে নিয়ে ভাবনা বলেছেন। ফেনীর মেয়ে বলেছে যে ফেনী খুব একটা দারুণ জায়গা, রাঙামাটির মেয়ে বলেছে রাঙামাটি একটা দারুণ জায়গা, সাবির মোস্তফা বলেছেন তিনি যে ছোটবেলায় কাজটা করেছিলেন সেটা ঠিকই ছিল, এবং এটাই বাংলাদেশ। ফেনীটাও দারুণ, রাঙামাটিটাও দারুণ। সাবির মোস্তফা যা করেছিলেন ওই সময় ওইটাই ঠিক ভেবেছিলেন। এইভাবেই আমরা বাংলাদেশকে তৈরি করতে চেয়েছি। আমরা ভেবেছি একটা ঘরে 4 জন থাকলে 4 রকম ভাবে ভাবতে পারে, 4টা আলাদা চিন্তা করতে পারে, 4টি আলাদা ভাষায় কথাও বলতে পারে। কিন্তু যদি আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটা একটা জায়গাতেই। আমাদের সবার কাছে বাংলাদেশটাই আসলে প্রথম এবং সবার আগে এবং সবার সঙ্গে।
এবং আমরা এটাই ভাবি যে আমরা যে যেখানেই থাকি আমরা আমাদের দেশটাকে ভালোবাসবো এবং আমরা এইভাবেই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়ার এটা শেষ পর্ব, নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনী হাওয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ালটন ফ্যান সম্ভবত থেকে যাবে আপনাদের ওইখানে, এবং আশা করছি যাদের বাড়িতে আছে আগামী 5 বছর সমান তালে হাওয়া দেবে। না দিলে অভিযোগ জানাতে পারবেন, কিন্তু খুবই গণতান্ত্রিক ভাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আগামী নির্বাচনে নিরাপদে আনন্দের সাথে ভোট দিতে পারবেন সেটা আশা করছি, এবং ভোট দেওয়ার পরও আনন্দে থাকবেন কারণ আপনাদের ভোটটা ঠিক মতো গোনা হবে, এবং তারপরে আরো আনন্দে থাকবেন যে ভোটটা গুনে ঠিক মানুষটি জিতবেন, এবং ঠিক মানুষটি জিতলে আমরা সবাই ঠিকঠাকভাবে তাকে কাজ করতে দেবো, সহযোগিতা করবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে, অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।